প্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমরা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসের আয়োজন, আজকের আয়োজনে আমরা পদার্থবিজ্ঞান আলোচনা করব। পদার্থবিজ্ঞান আমরা গত সপ্তাহের আলোচনায় চতুর্থ অধ্যায় আলোচনা করেছিলাম। চতুর্থ অধ্যায়ের কাজ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখো ওই অধ্যায়েরই একটা টপিক ছিল শক্তি। শক্তি অংশটা একটু বড় হবে। এই শক্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে শক্তি সম্বন্ধে তোমাদের মোটামুটি ক্লাস 7 এর বিজ্ঞান বইয়ে একটা ধারণা দেওয়া ছিল। তারপরেও আমরা আজকে দেখো শক্তি, শক্তির সংজ্ঞাটা দেখো যে কোন যন্ত্র বা উৎসের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তোমরা শক্তি সম্বন্ধে মোটামুটি ধারণা, শক্তি সংরক্ষণশীলতা নীতিও তোমরা জানো, ওটা ক্লাস 7 এই ছিল। এখানে যেটা হলো বিষয়, তারপরে আমরা আরেকটু আলোচনা করব শক্তি সংরক্ষণশীলতা নীতি। এখন এই শক্তি তোমরা জানো যে শক্তিকে এক রূপ থেকে আর এক রূপে রূপান্তর করা যায়। অর্থাৎ এভাবে দেখা যায় যে এই মহাবিশ্বের শক্তির রূপ আছে টোটালি 9টা, যেমন যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, গতি শক্তি, রাসায়নিক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি। এভাবে 9টা রূপ রয়েছে শক্তি। এই শক্তিগুলো এক রূপ থেকে আর এক রূপে রূপান্তর হয়। তোমরা এটা জানো যে শক্তির রূপান্তর, যেমন আমি কথা বলতেছি, এটা কিন্তু যান্ত্রিক শক্তিটা শব্দ শক্তিতে রূপান্তর হচ্ছে, এরকম হলো বিষয়। এখন তারই শক্তির সংরক্ষণশীলতা নীতিটা এখানেই আলোচনা করা যায় যে শক্তির সংরক্ষণশীলতা নীতিটা কি, বা শক্তির নিত্যতা সূত্র এটা বলা হয়ে থাকে শক্তির নিত্যতা সূত্র। বা শক্তির সংরক্ষণ নীতি। সংরক্ষণ নীতি এটাই ভাবে লিখবা, এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট শক্তিকে সৃষ্টি করা যায় না এবং ধ্বংস করা যায় না। শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। তাহলে এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ সুনির্দিষ্ট, শক্তিকে সৃষ্টি করা যায় না এবং ধ্বংস করা যায় না। শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় মাত্র। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে শক্তির আমরা রূপ বলেছি 9টা, এই এক রূপ থেকে আর এক রূপে রূপান্তর করা যায়। তোমরা বইয়ে একটু রিডিং করবা, তাহলে মোটামুটি এমসিকিউ এর জন্য ভালো পাবা। যেমন মনে করো যে আমরা খাবার খাই, খাবারের মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত, সেখান থেকে আমরা সেই শক্তিটা আমাদের দেহে কাজে লাগে, তখন যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়। সেই যান্ত্রিক শক্তি থেকে আমি কথা বলতেছি, যান্ত্রিক শক্তিটা শব্দ শক্তিতে রূপান্তর হচ্ছে। এভাবে দেখা যায় যে শক্তিটা এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হয়। এখন আমরা শক্তির রূপ যে 9টা পড়েছি, সেই 9টারই একটা রূপ হচ্ছে যেমন যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তিটা কোনো যন্ত্র বা উৎস
এর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে সেটাই হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিকে আবার দুইটা অংশে ভাগ করা যায়, অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তি, এই দুটার সমষ্টিকেই বলা হবে যান্ত্রিক শক্তি, গতিশক্তি এবং বিভব শক্তি। আমরা এখানে বিভব শক্তি এবং গতিশক্তি সম্বন্ধে বিস্তারিত জানবো। আর অন্যান্য শক্তিগুলো সাধারণত তোমাদের যতটুকু ধারণা রয়েছে সেটা থাকলেই চলবে। আমরা এখানে বিভব শক্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আর গতিশক্তি সম্বন্ধে। এখন দেখো বিভব শক্তি। বিভব শক্তিটা এক এক জায়গায় এক এক ভাবে সংজ্ঞা দেয়া আছে। তোমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানে যেটা গ্রহণযোগ্য সেভাবেই লেখার চেষ্টা করবো। বিভব শক্তি দেখো, কোন যন্ত্র, এটা লিখবা না, কোন বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে আনলে অথবা কোন বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। মানে বিষয়টা এমন যে এখানে দুই ধরনের কথা বলা আছে, ভালো করে লক্ষ্য করবে। একটা হলো অবস্থান আর একটা হলো অবস্থা। এক অবস্থান থেকে আরেক অবস্থানে নিয়ে যাওয়া হবে অথবা অবস্থা পরিবর্তন করবে। এটা দিয়ে আসলে কি বোঝায়? ধরো যে যদি একটা ইটের কথা চিন্তা করি আমরা, যে ভূমি থেকে উঠায়, ধরো যে 1 মিটার উচ্চতে এখানে উঠাইলাম, এখান থেকে উঠায় যদি এই ইটটা ছেড়ে দেওয়া যায় আর এটা যদি পায়ের মধ্যে পড়ে তাহলে কিরকম হবে? অনেক ক্ষতি হয়ে যাবে, পায়ে খুব লাগবে। সেই ইটটাকে যদি আরো উপরে উঠে যদি ছেড়ে দিই তাহলে আরো বেশি ক্ষতি হবে। তার মানে এই ইটটাকে ভূমি থেকে যত উপরের দিকে উঠাবো এটা অবস্থানের পরিবর্তন করা হচ্ছে। এইরকম অবস্থানের পরিবর্তন করার ফলে সেটা কিন্তু কাজ করার সামর্থ্য লাভ করতেছে। যেমন ইটটাকে আমরা এক অবস্থান থেকে আর এক অবস্থানে উঠাই নিয়েছি, এটা কাজ করার সামর্থ্য লাভ করেছে, সেই শক্তিটা দিয়ে আমাদের পায়ের ক্ষতি হচ্ছে বা খুব আঘাতপ্রাপ্ত হচ্ছে। সেটা কি বলা হবে? অবস্থানের পরিবর্তন। এরকম এক অবস্থান থেকে আর এক অবস্থানে বস্তু যদি স্থানান্তর করা হয় এবং সেটা যদি কাজ করার সামর্থ্য লাভ করে সেটাকেই বলা হবে বিভব শক্তি। আর অবস্থার পরিবর্তন, তোমরা অনেকেই ছোটবেলা থেকে অনেক দুষ্টামি করে থাকো। ধরো একজন একটা রাবার ব্যান্ড এমন ভাবে টেনে একজন স্টুডেন্টের গালের মধ্যে ছেড়ে দিল, তাহলে সেটা কি হবে? যে গালের মধ্যে গিয়ে প্রচন্ড লাগবে। এগুলো বিচার কিন্তু অনেক আমাদের করতে হয়েছে পূর্বেও, এই যে ওই বিষয়টাই। তাহলে এখানে যদি ওই যে রাবারটাকে টেনে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে যদি কারো গালে দেওয়া হয় তাহলে তাকে প্রচন্ড লাগবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে রাবারটা স্বাভাবিক ছিল। এখন সেটাকে কি হলো? অবস্থা টেনে তাকে বিকৃতি করা হয়েছে, তার বর্ধিত করা হয়েছে, এতে তার অবস্থার পরিবর্তন করা হয়েছে। এই অবস্থার পরিবর্তনের ফলেও সেটা কিন্তু কাজ করার সামর্থ্য লাভ করেছে। যেমন মনে করো তীর ধনুকে যখন আমরা তীর লাগাই এমন করে টানি, তখন কিন্তু সেটা কি হচ্ছে? অবস্থার পরিবর্তন করা হচ্ছে। অবস্থার পরিবর্তন করার ফলে সেটা সামর্থ্য লাভ করে, যার কারণে তীরটা চলে যায় ধনুক থেকে। আচ্ছা, সেটাই বলা হচ্ছে এখানে, যে কোনো বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে আনলে অথবা এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করবে সেটাকে বলা হয় বিভব শক্তি। তাহলে আমরা এই যে ইটের অবস্থান, এটা হলো অবস্থানের পরিবর্তন, আর রাবার বা তীর ধনুকের এটা হলো অবস্থার পরিবর্তন।
মাথায় রাখবে এই বিষয়টা। এখন দেখো বিভব শক্তি, এটা যেহেতু শক্তি, তার শক্তির একক কিন্তু জুল, আর বিভব শক্তির একক জুল হবে। এখন এই বিভব শক্তি রাশিমালা, আমরা বিভব শক্তিটা কিভাবে নির্ণয় করতে পারবো? তার আগে সংজ্ঞার আলোকে যদি আমরা একটা প্রশ্ন দাঁড় করাই, যে কোনো বস্তুর বিভব শক্তি 50 জুল বলতে কি বোঝায়, একটা প্রশ্ন। তাহলে আমরা সংজ্ঞার আলোকে আমরা আগে সংজ্ঞাটা বলে দিব, সংজ্ঞা বলার পরে আমরা বলবো যে কোনো বস্তুর, অতএব কোনো বস্তুর বিভব শক্তি 50 জুল বলতে বোঝায় বস্তুটিকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে আনলে অথবা এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করলে বস্তুটি 50 জুল কাজ করার সামর্থ্য লাভ করে। এটা লিখে রাখবে। এরপর দেখো বিভব শক্তি রাশিমালা। আমরা এখানে বিভব শক্তি রাশিমালাটা হিসাব করব দুই ভাবে করা যায়, যেমন ওই অবস্থার পরিবর্তন, যেমন একটা স্প্রিং কে সংকুচিত করা, প্রসারিত করা, এটা অবস্থার পরিবর্তন। আবার অবস্থানের পরিবর্তন, আমরা এখানে অবস্থানের পরিবর্তনটাই মূলত শিখব, কারণ এখানে আমাদের যখন পরবর্তী টপিকস ক্ষমতা, কর্মদক্ষতা পড়াবো, তখন কিন্তু এই অবস্থানের পরিবর্তন দিয়ে বিভব শক্তিটা হিসাব করতে হয়, সেখানে কাজের পরিমাণটা। যেমন ধরে নিলাম যে এখান থেকে এটা হলো ভূমি, ভূমি থেকে এম ভরের একটা বস্তুকে এই উচ্চতায় উঠানো হলো, বস্তুটার ভর হলো এম, উচ্চতা হলো এইচ, এইচ উচ্চতায় এ বিন্দুতে আনা হলো। তাহলে এই বস্তুটার বিভব শক্তি কত? যেহেতু এটাকে অবস্থানের পরিবর্তন করলাম, তাহলে বিভব শক্তি কত হবে? যদি আমরা লিখি, ধরি এম ভরের একটি বস্তুকে ভূমি হতে এইচ উচ্চতায় উঠিয়ে এই বিন্দুতে আনা হলো, তাহলে এই বিন্দুতে বস্তুটিকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তা বিভব শক্তি হিসাবে সঞ্চিত থাকে। তাহলে এখানে বিষয়টা হলো যে এই বস্তুটাকে যে আমরা ভূমি থেকে উঠায় এই বিন্দুতে আনবো, তাহলে নিশ্চয়ই কাজ করতে হবে, কাজ না করলে তো এটা এখানে উঠবে না, যে কাজ করে এখানে উঠাতে হবে। তো যে পরিমাণ কাজ করব, ঠিক সেই পরিমাণ কাজে এখানে বিভব শক্তি হিসাবে সঞ্চিত থাকবে, সে কথাটাই এখানে বলা আছে। তাহলে আমরা বলতে পারি যে বস্তুটির বিভব শক্তি ইপি, এটা ইংরেজি ফুল ফর্ম হচ্ছে যে পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি। এই বিভব শক্তিটা কার সমান হবে? কৃত কাজের সমান হবে। মানে এই বস্তুটাকে উঠাইতে যে পরিমাণ কাজ করা হবে সেটাই বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। আবার আমরা গত সপ্তাহে আলোচনা ছিল কাজের রাশিমালা পড়েছিলাম, যে কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ ঘটে, তাহলে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। তাহলে এখানে এই ধরে নিলাম যে এক পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটাকে এই উচ্চতায় উঠানো হয়েছে, তাহলে এখানে কাজ কি রকম হবে? এফ এইচ। আবার এফ সমান হলে এখানে বল, বল সমান আমরা লিখতে পারি এমজি, তাহলে আর হচ্ছে এইচ।
তাহলে ইপি সমান হচ্ছে এমজি এইচ, এটাই হচ্ছে বিভব শক্তি রাশিমালা। তো এখন এই বিভব শক্তি কিসের উপর নির্ভর করতেছে? তাহলে বিভব শক্তি ভর, অভিকর্ষ ত্বরণ এবং উচ্চতার উপর নির্ভরশীল। তবে কোন একটা বস্তুর ভর নির্দিষ্ট থাকে, অর্থাৎ এখানে যদি আমরা বিভব শক্তি হিসাব করি, ভর যেটা হবে ভর একই, ওই বস্তুটার এখানে যদি হিসাব করি ভর একই, তাহলে সেক্ষেত্রে আর অভিকর্ষ ত্বরণ তো যে এখানে যদি পরীক্ষা করি এই রুমের মধ্যে, তাহলে অভিকর্ষ ত্বরণ একই হবে। এখানে এসে যদি বিভব শক্তি হিসাব করি অভিকর্ষ ত্বরণ একই হবে। সেক্ষেত্রে শুধু গভীরতার উপর, উচ্চতার উপরে নির্ভর করবে। উচ্চতা যত বেশি হবে বিভব শক্তিও তত বেশি হবে, এবং ভরও যত বেশি হবে বিভব শক্তিও তত বেশি হবে। তাহলে আমরা এখানে সর্বশেষ এসে দাঁড়ালো যে ইপি সমান বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি সমান হচ্ছে mgh, যেখানে পরিচয় তোমরা অলরেডি পেয়েছো এখানে, যে এমটা হচ্ছে বস্তুর ভর, জি অভিকর্ষ ত্বরণ, আর এইচ হচ্ছে উচ্চতা। এবার এই সূত্রের আলোকে ছোট্ট একটা অঙ্কের সমাধান দেখো। যে 250 গ্রাম ভরের একটি আম ভূমি হতে 20 মিটার উচ্চতার একটি ডালে ঝুলছে। আমটির বিভব শক্তি কত? তাহলে এটা এখন যদি কেউ বলে যে স্যার এবার তো আমটা তো ভূমি থেকে উপরে উঠানো হয়নি, কিন্তু আমটা যদি কারো মাথায় পড়ে বা পায়ে পড়ে তাহলে তো লাগবে। ওইটা ওখানে বিভব শক্তি থাকে, সেটা যতই নিচের দিকে আসতে থাকে ততই তার গতি শক্তি বাড়তে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাহলে এটা সমাধান আমরা কিভাবে করব? যে দেওয়া আছে আমের ভর এম সমান 250 গ্রাম সমান 0.25 কেজি, উচ্চতা এইচ সমান 20 মিটার, অভিকর্ষ স্তর সি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বিভব শক্তি ইপি সমান কত? আমরা জানি ইপি সমান mgh, m এর মান হচ্ছে 0.25, 9.8, h এর মান হচ্ছে 20। এটা তোমরা ক্যালকুলেটরে হিসাব করবে, যেটা হবে এত জুল। এটাই হলো অ্যান্সার, যে আমরা বিভব শক্তি হবে এত জুল। আচ্ছা, তাহলে বিভব শক্তি সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আসলো। যখন আমরা সৃজনশীল প্রশ্ন সমস্যার সমাধান করার চেষ্টা করব তখন দেখব যে আসলে এটার আরো বেশ বিষয় আরো আলোচিত হবে। এরপরে আমাদের গতিশক্তি, পরের টপিক হচ্ছে গতিশক্তি। এই গতিশক্তি এবং বিভব শক্তি মিলে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তা আজকে আমরা এই বিভব শক্তিতেই থাকতে চাচ্ছি, আগামী দিনে আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করব। তার আগে একটা তোমরা হোমওয়ার্ক করার চেষ্টা করবে, যে এটা বাসায় তোমরা প্র্যাকটিস করবে। আমি যেভাবে বললাম, একজন
ছাত্র, 5 কেজি হবে একটি পাথর, 20 সেন্টিমিটার উচ্চতার, 100টি 400টি সিঁড়ি দিয়ে একটি ভবনের ছাদে ছাদে পাথরের বিভব শক্তি কত হবে? যাই হোক, আগে তোমরা ছোট ছোট অঙ্ক দিয়ে শেখো, তারপরে আমরা বড় বড় সূত্র আরো আলোচনা করব এবং জটিল কিছু বিষয় থাকবে, সেটা আলোচনা করা হবে। আজকে তোমাদের এ পর্যন্তই থাকবে, তোমরা বিষয়টা ভালো করে আয়ত্তে রাখার চেষ্টা করবে। আমরা পরের দিন গতিশক্তি নিয়ে আলোচনা করব। তো ততদিনে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা আগামীতে আবার সবাই সুস্থ স্বাভাবিকভাবে ক্লাস করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।